সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন জাকির তালুকদার। জাকির ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি জানতে চাচ্ছি যে এই যে বিজয় 40 বছর আমাদের আমরা আছি, সেই জায়গায় আমাদের সাহিত্য কতটা ঋদ্ধ হলো, সমৃদ্ধ হলো? এটা তো আসলে একটা বইয়ের সাবজেক্ট হয়ে যায় আপনি যদি ব্যাখ্যা করতে চান। আর আমরা যে খুব নিয়ে কথা বলি যে যদি আমরা যদি একটা বলতে পারি যে একটা রূপরেখা আমি যদি বলি যে সেটা কেমন হতে পারে। ধরুন যে 1971 সালের আগে আমাদের এখানে সৎ সাহিত্য সৃষ্টির কিন্তু একটা প্রচেষ্টা ছিল। মানে আমি বলছি যে বাংলাদেশের সাহিত্য 47 পরবর্তী সময়টাতে সৈয়দ ওয়ালিউল্লাহ আগে থেকেই লিখছিলেন, কিন্তু এই সময় তিনি যে বিকশিত হলেন এবং যে উদাহরণগুলো স্থাপন করলেন তার যে 3টি উপন্যাসের মাধ্যমে, সেই উদাহরণগুলো তো এখনো উদাহরণ হয়ে আছে, তা অতিক্রম করার মতো অবস্থা হয়নি। আপনি দেখুন যাদেরকে নিয়ে এখন খুব কম আলোচনা করা হয়, আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান, আপনি যদি দেখেন যে এই বইগুলি হয়তো উপন্যাসের আঙ্গিক হিসেবে অনেক বেশি সমৃদ্ধ নয়, কিন্তু অত্যন্ত সৎ এবং গভীর চেষ্টা জনসমাজকে ধরার, মানুষকে ধরার, মানুষের চিন্তাকে ধরার, পটভূমিটা সামনে নিয়ে আসা। পটভূমিটা আবুল কালাম শামসুদ্দিনের যে কাঞ্চনগ্রাম বা কাশবনের কন্যা, এই বইগুলি কিন্তু বোঝা যাচ্ছিল যে একটি নতুন জাতির, বাঙালি মুসলমানদের ভিতরে সাহিত্য প্রয়াসের যে যাকে বলা হয় চেষ্টাটা, সেটি মানে নিজেদেরকে আত্মপ্রকাশ করা এবং নিজেদের জন্য একটা ভাষা তৈরি করা, নিজেদের জন্য একটা নিজেদের সাহিত্য তৈরি করা, সেই আঙ্গিক তৈরি করা, সেটি বোঝা যাচ্ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে এটি অনেক ভালো হওয়ার কথা ছিল এবং খুব স্বাভাবিক যেটা হয় যে আবেগের কারণে অনেক উপচে পড়া সাহিত্য হয়, যেগুলোকে আমরা বলি যে ফেনিল সাহিত্য, সেগুলো হয়েছে। একই সঙ্গে আবার যেটা হয়েছে যে কিছু কিছু এর মধ্যে তো ভালো থাকতে হবে, মানে যুগজয়ী বা কালোজয়ী থাকতে হবে। এখন যদি আপনি শুধু উপন্যাসের কথা ধরেন, যে আমাদের দেশে এই গত 44 বছরে উপন্যাস লেখা হয়েছে আসলে কয়েকটি। আপনি যদি নিজের সংগ্রহের জন্য রাখতে চান, কোন সমৃদ্ধ পাঠক যদি নিজের সংগ্রহের জন্য রাখতে চান, তাহলে তিনি তালিকাটা অনেক বড় হবে না। এখন তাদের মধ্যেও উপন্যাস বেরোচ্ছে, উপন্যাস নামীয় যে জিনিসগুলো বেরোচ্ছে সেগুলোও অনেক হচ্ছে। এবং সবসময়ই যেটা হয়েছে যে গ্ল্যামারাইজ করার যে ব্যাপারটি, এটি এখন অনেক বেশি হয়ে গেছে। তো কর্পোরেট জনপ্রিয় ধারাটাকে আমি বলছি না যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক জনপ্রিয় লেখক ছিলেন, তার সমান জনপ্রিয় লেখক এখনো কেউ হননি, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাকে তো আপনি জনপ্রিয় লেখা বলে খারাপ লেখা বলতে পারবেন না। মহৎ সাহিত্য জনপ্রিয় হতে পারে, সম্ভব না। তো আমাদের এখানে যাকে উপন্যাস বলা হয় বলে আমাদের পাঠকের সামনে উপস্থাপন করা হয়, এগুলোর জন্য যেগুলো ভালো উপন্যাস সেগুলো আড়াল হয়ে যায়। ধরেন এখনো পর্যন্ত যদি গদ্যভঙ্গিতে আমি বলি যে অনেক আমাদের যা কিছু ঘটে থাকে, কিন্তু শওকত আলীর উপন্যাসগুলিকে আপনি বলতে পারবেন যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে প্রতিটা উপন্যাস। কিছু উপন্যাস আছে অনেক গভীরতা আছে, শুধু আঙ্গিক নয়, উপন্যাসের মূল্যবোধটা, কোন মূল্যবোধটা ধারণ করা হচ্ছে এবং কোন বক্তব্য বিষয়টা ধারণ করা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আর কি। তো সেইভাবে দেখতে গেলে যে জনপ্রিয় ধারার এই ফেনিল সাহিত্যের বাইরেও বেশ ভালো কিছু উপন্যাসের, যেভাবে কালোজয়ী উপন্যাসের কথা আমি সবসময় বলতে পারি না, কিন্তু অন্ততপক্ষে সারা পৃথিবীর অন্য ভাষার সঙ্গে আমরা তুলনা করে বলতে পারি যে আমাদের হীনমন্যতা নেই। এই রকম উপন্যাসের সংখ্যা যতখানি হওয়ার কথা ছিল ততগুলো নেই। তারপরও যা আছে তা দিয়ে আমি বলতে পারি যে আমার যে বিশ্ব সাহিত্য পাঠের যে অভিজ্ঞতা, সেই বিশ্ব সাহিত্য পাঠের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কন্টেম্পোরারি সাহিত্যের হিসাবে, সমকালীন সাহিত্যে পৃথিবীর অন্যান্য ভাষাতে যেসব লেখা হচ্ছে সেগুলোর সঙ্গে মিললে আমাদের খুব বেশি হীনমন্য হওয়ার কারণ নেই, আবার এতে সন্তুষ্ট হওয়ার কারণ নেই, কারণ আরো বেশি ভালো হওয়ার কথা ছিল। এবং সেই জায়গাতে আমরা মুক্তিযুদ্ধকে যদি আমরা ধরি, যে মুক্তিযুদ্ধ, বিজয়, এগুলি যেভাবে আসার কথা ছিল, শুধু তো যুদ্ধের বর্ণনা না, এই যে আদর্শের কথা, চেতনার কথা, স্বপ্নের কথা, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে বিভিন্ন রকম মেরুকরণ, মানুষের প্রত্যাশা, জনমানুষের উপস্থিতি, সেগুলি কিরকম ভাবে এসেছিল। যুদ্ধকেন্দ্রিক যে মানবতাবাদী উপন্যাস যেগুলো আর্নেস্ট হেমিংওয়ে লিখেছেন, বা অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট যেরকম, এগুলো আমাদের চোখের সামনে আসলে উদাহরণ হয়ে আছে। তো আমরা যে কোনো উপন্যাসকে ওটার মানদণ্ডে বিবেচনা করতে যাই, বা ওইটা লিখতে চাই। তো ওইটা লিখতে গেলে
যে হবে না। ওই রকম প্রত্যক্ষ যুদ্ধের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমাদের লেখকরা যাননি না। বা কবিরা যাননি। খুব সঙ্গত কারণেই তারা এটা জানবেন না। মহাযুদ্ধের সময় আর্নেস্ট হেমিংওয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজ করতেন হ্যাঁ। ফ্রন্টে গিয়ে। এরিক মারিয়া রিমার্ক, তার পরিবার, তারা সরাসরি যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন এবং ভিকটিম তারা। তো সেই জায়গাটাতে তো আমাদের লেখকরা নেই। মানে সেখানে মানে অভিজ্ঞতার একটা দূরত্ব আছে। অভিজ্ঞতার দূরত্ব আছে, কিন্তু তার মানে এই নয় যে উপন্যাসিকরা বা কথা সাহিত্যিকরা বা কবিরা সবাইকে ওই অভিজ্ঞতার স্বাদ হ্যাঁ থাকতে হবে। থাকতে হবে, আবার তারা এটা নিয়ে লিখবেন না এরকমও না। সবার ভিতরে একটা বেদনাবোধ আছে যে এটা নিয়ে লেখা। এখন যখন ধরেন যে মাত্র কিছুদিন পরেই মুক্তিযুদ্ধের বিভিন্ন জনের অবদানকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়ে গেছে। আজকে 40 বছর পরে এসে আপনি মুক্তিযুদ্ধের যে সঠিক ডাইমেনশনটা, এটা খুঁজে বের করার জন্য একটা লেখককে যে পরিমাণ রাজনৈতিক বিভ্রান্তি, প্রচারণার বিভ্রান্তি, এগুলোর মধ্য দিয়ে তাকে সঠিক সত্যতে যেতে হবে, এটি খুব কঠিন হয়ে গেছে এখন। তবে এখনই শেষ করতে, এখনই লিখতে হবে, বেশি দেরি করলে আর লেখা যাবে না আমার মনে হয়। এই জায়গাতে আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাবো যে এই যে বিজয়, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের সমাজ, সেগুলো নিয়ে লিখতে গিয়ে গিয়ে সংকটের মধ্যে যে আমাদের লেখকরা পড়েছেন, তার একটা কারণ কি? তারা নির্মোহ হতে পারছিলেন না। তারা নির্মোহ হতে পারেননি বা পারছেন না বলেই আপনি যে চরিত্রের মুক্তিযুদ্ধ ভিত্তিক বা বিজয় পটভূমি ভিত্তিক উপন্যাসের কথা ভাবছেন, সেরকম আসেনি। আমি প্রথমে বলি যে নির্মোহ কেউ নন। হ্যাঁ, কোনো মানুষ নির্মোহ হতে পারে না। এটা রাজনৈতিক নির্ভর কথা বলছে। হ্যাঁ, তো যে জিনিসটা হচ্ছে যে আমার মোহটা কোথায়? স্বাধীনতার পক্ষে, চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আমি মোটা দাগে বলছি। আরেকটা পক্ষ আছে যেটা হলো যে যারা স্বাধীনতা চায়নি তাদের। অতএব হ্যাঁ, অতএব নির্মোহ এইখানে মোটা দাগে হওয়া সম্ভব না। এখন যে কথাটি বলা, যে সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধে অনেক মানুষের অনেক অবদান ছিল এবং এটা একটা গণযুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল। যদিও আপনি যদি মানে খেতাবের তালিকা দেখেন, তাহলে খেতাবের তালিকা দেখলে আপনার মনে হবে এটা বঙ্গবন্ধু সরকারের আমলেই আনফরচুনেটলি হয়েছে, যে আপনি খেতাবের তালিকা দেখলে মনে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী যুদ্ধ করেছে। আপনি বীরশ্রেষ্ঠ 7 জন যদি দেখেন, জগৎজ্যোতিকে প্রথম বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। এটা অক্টোবর মাসের ঘটনা, 1971 সালের। কিন্তু যখন স্বাধীন দেশে, যখন এটা স্বাধীনতার পরে যখন বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হলো, তখন সেনাবাহিনীর বাইরে কেউ নেই। বীর উত্তম সেনাবাহিনীর বাইরে সম্ভবত কাদের সিদ্দিকী বা এরকম আর কেউ নেই। আর বীর প্রতীকের ভিতরেও দেখবেন যে আপনি শতকরা 80% বা 70% বিভিন্ন জনের সেনাবাহিনীর মধ্যে। তো মুক্তিযুদ্ধের প্রথম যে ধাক্কাটা, যেটি জনযুদ্ধ, সেখানে অসামরিক ব্যক্তিদের বাদ দিয়ে শুধু সামরিক ব্যক্তিদেরকে পদক দেওয়া, সামরিক ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া, উপাধি দান করার ঘটনাটা বেশি ঘটেছে। আর দ্বিতীয় যে মোহর কথা আমি বলছি, যে এই অবদানটা খুঁজতে গিয়ে এখন যখন বিএনপি, আওয়ামী লীগ বা এরকম মোটা দাগে যখন ভাগ হয়ে গেছে, যখন লেখকরা রাজনৈতিকভাবে, তো সেই সময় কি হয় যে আমি যদি এই কথাটা বলি যে লিখতে গিয়ে যদি আমার যদি কখনো মনে হয় যে 25শে মার্চে বঙ্গবন্ধু কেন সরাসরি মানে ঘোষণাটা দিলেন না, কিন্তু কেন তিনি ধরা দিলেন, এই সমস্ত নিয়ে কথা বলতে গেলে বা লিখতে গেলে পরে আপনাকে কিছু বিপদের মুখোমুখি হতে পারবে। আপনি বিশ্লেষণমূলকই লেখেন, আপনি আপাদমস্তক বঙ্গবন্ধু ভক্ত, কিন্তু আপনি যখন এই প্রশ্নটি করবেন তখনও কিন্তু আপনার বিপদের আশঙ্কা আছে। যেহেতু আমাদের সমাজে গণতান্ত্রিক ব্যবস্থাটা সেইভাবে দানা বাঁধেনি, লেখকের সামনে অনেক ব্যারিয়ার তৈরি হয়ে থাকে, সহিষ্ণুতা সেভাবে আসেনি লেখকের সামনে, অনেক ব্যারিয়ার তৈরি। আর লেখক অনেক সময় যখন নিজের স্বার্থের জন্য অনেক আপোষ করেন, এটি আমাদের দেশের লেখকদের মধ্যে একটা ঢুকে গেছে, অন্য সব পেশার মতোই। যেমন আমরা সাংবাদিকদের মধ্যে ঢুকে গেছে, চিকিৎসকদের মধ্যে ঢুকে গেছে, শ্রমিকদের মধ্যে ঢুকে গেছে। এটা দুর্ভাগ্যবশত লেখকদের মধ্যে সেটা ঢুকে গেছে, যে হয় আপোষ করা, অথবা ভয় পাওয়া, অথবা নিজে নিজে সেন্সরশিপ আরোপ করা। এবং এই যে নিজে নিজে সেন্সরশিপ বা আমি যদি বলি যে আপোষ করা, সেইটাও কি একটা আমাদের এই উত্তরণ না ঘটার একটা কারণ? এটা উত্তরণ না ঘটার একটা বড় কারণ বলে আমি মনে করি। কারণটা হচ্ছে যে লেখক বা বুদ্ধিজীবী আমরা তাকেই বলবো, তিনি যদি কোনো ঘটনা এমন ঘটে যেটি তার রাজনৈতিক বিশ্বাসের বিপক্ষে যাচ্ছে, তিনি তবু তার নিন্দা করবেন।
প্রকৃত লেখককে এটা করতে এটা হবে করতে হবে। হ্যাঁ, যে যে এই ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি তিনি যে রাজনীতিতে বিশ্বাস করেন সেই রাজনীতির বিপক্ষে যাচ্ছে, সেই রাজনীতিকে তিনি যদি মুখ খোলেন তাহলে সেই রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তারপরেও তাকে এটা বলতে হবে যদি তিনি সঠিক লেখক হয়ে থাকেন, সত্যিকারের লেখক হয়ে থাকেন, এটা লিখতে হবে। কারণ একটা সমাজে মানুষ আসলে অনেকের পছন্দ দেখে, আপনি খেয়াল করবেন যে আপনি তুষার আব্দুল্লাহ, মানুষের কাছে দেখে যে আরেক সাংবাদিক এই করছে, ওই সাংবাদিক এই করছে, কিন্তু কিছু মানুষের প্রত্যাশা থাকে যে আপনি অন্তত এটা করবেন না। তো সেই রকম যখন জাতির সবার প্রতি মানুষের কোনো আশা ভরসা নাই, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি নাই, কোনো ব্যবসায়ীর প্রতি নাই, কোনো বড় চাকরিজীবীর প্রতি নাই, আমলার প্রতি নাই, তখন তখনও লেখকের কিন্তু প্রতি তার একটা লেখকের প্রতি মানে মানুষের একটা চাহিদা থাকে, একটা ভরসা রাখতে চায়। রাখতে হ্যাঁ। চায়। তো সেই জায়গাটা যদি লেখকরা যদি নিজেরা যদি না নেই আমরা, এবং লেখকের তো একটা দায়িত্ব আছে না জাকির ভাই? হ্যাঁ, লেখকের দায়িত্ব আছে। লেখক সেই দায়িত্বের জন্য তিনি তার প্রাণ সংশয় হোক বা অন্য যা কিছুই হোক, তার অন্য স্বার্থ সংশয় ঘটুক, এটি তাকে করতে হবে প্রকৃত লেখক হিসেবে, এটি তাকে করতে হবে। এবং এটি কেউ না কেউ করবেন, আমি এই ব্যাপারে নিশ্চিত। না, কিন্তু যে আমরা যে বিভিন্ন সময় এই যে ৪০ বছর অনেক সংকট কাল অতিক্রম করেছে বা করছেও, সেই জায়গায় আপনার কাছে মনে হয় যে বুদ্ধিভিত্তিক শ্রেণী, বিশেষ করে লেখক যারা সৃজনশীল লেখক, তারা খুব সক্রিয় ছিলেন? এইটা আমাদের খুব বেদনাদায়ক ব্যাপার। সেটি হচ্ছে যে লেখকরা লেখকদের আলাদা আলাদাভাবে লেখকরা কথা বলেন বিভিন্ন ইস্যুতে, কিন্তু লেখকদের সম্মিলিত কোনো কণ্ঠস্বর আমরা পাই না। এর একটা কারণ হিসেবে তারা খুব শৌখিনভাবে বলেন যে লেখকরা তো সংগঠন করতে চান না, এরকম। লেখকরা সংগঠন, এই কথাটা বোঝার ব্যাপার আছে যে লেখালেখিটা সম্পূর্ণ একক বিষয়। এই আমার লেখালেখির ক্ষেত্রে আমার সংগঠন কোনো সহায়তা করবে না, আমার অন্য কোনো বন্ধুত্ব কোনো সহায়তা করবে না, এগুলো কিছুই করবে না। লেখাটা আমাকে নিজে লিখতে হবে। কিন্তু লেখার পাশাপাশি লেখকের যে অন্য সামাজিক কাজগুলো রয়েছে অথবা প্রায় রাজনৈতিক কাজগুলো রয়েছে, সেই কাজগুলি করার জন্য লেখকদের সংগঠিত হওয়া, লেখকদের সংগঠিত হওয়াটা খুব দরকার। এখন এর ভিতরে আছে যে এর ভিতরে আমরা যে জল অচল বিভক্তিটা করে রেখেছি, জনতন বিভক্তি, অমুক এটা করছেন অতএব তিনি অমুকের দালাল, অমুক এটা করছেন অতএব তিনি অমুকের দালাল। আমি একটু বিরতিতে যাচ্ছি জাকির ভাই, এসে একটু জানতে চাবো যে আমাদের এই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তো আমাদের রাজনৈতিক সচেতনতার কতটুকু ছিল আমাদের সাহিত্যে, সেটা কবিতা হোক, গল্পে হোক, উপন্যাসে। শুধু উপন্যাস না, আমরা ছোট গল্প নিয়ে কথা বলতে পারি। রাজনৈতিক চেতনা, রাজনৈতিক বিভাজন, সেগুলি কতটা এসেছে আমাদের লেখাতে? হ্যাঁ, আমি যে কথাটা বলি যে সকল রচনাই আসলে রাজনৈতিক, দলীয় হয়তো নয়। হ্যাঁ, আপনি যাকে প্রেমের উপন্যাস বলছেন, প্রেমের কবিতা বলছেন, প্রেমের গল্প বলছেন, তার পেছনে রাজনৈতিক দর্শন আছে, তার পেছনেও রাজনৈতিক দর্শন আছে। সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে সমাজের স্থিতিশীলতা এবং মানুষের সুকুমার বৃত্তিটা যেটা আছে, মানুষের সুকুমার অনুভূতিগুলো যেটা আছে, সেটাকে প্রকাশ করার সুযোগ পায়। অতএব সে রাজনৈতিকভাবে এমন একটা জায়গায় আছে, মানসিকভাবে রাজনৈতিকভাবে সে একটা মানসিক ভারসাম্যের জায়গায় আছে, তখন সে প্রেমের উপন্যাস, প্রেমের গল্প, প্রেমের কবিতা লিখতে পারে, সৃষ্টি করতে পারে। আর এই কিছু কিছু তো সহজাত আকুতি রয়েছে যেগুলি মানুষ ঘটবেই, আর কবিদের ভিতরে, ছোট গল্প লেখকদের ভিতরে এগুলো থাকবে। এখন আমার দৃষ্টিভঙ্গিতে যে যদি আপনি একটি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক ধ্যান ধারণা বা সুনির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য অথবা সুনির্দিষ্ট রাজনৈতিক ইস্যুকে নিয়ে লিখতে থাকেন একটানা, তাহলে বেশিরভাগই আপনি দেখবেন যে ট্র্যাশ লেখা হবে। এটি আমরা 1940-এর দশকে দেখেছি, 50-এর দশকে দেখেছি যে তথাকথিত প্রগতি সাহিত্যের নামে অসংখ্য ট্র্যাশ লেখা হয়েছে, একটা এজেন্ডা তৈরি করে, অসংখ্য ট্র্যাশ ফরমাইশি হয়েছে, এবং সেগুলোর মধ্যে খুব কম লেখাই শেষ পর্যন্ত টিকেছে। ধরুন আমাদের একেবারে খুব অল্প তরুণ সময়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে আপনি দেখবেন যে অসংখ্য ছড়া, কবিতা পাঠার আসর, পথনাটক এগুলো হয়েছে, কিন্তু সেগুলো কি হয়েছে যে আমি তাৎক্ষণিকতার প্রয়োজনটা মিটিয়েছে এবং সেগুলো শেষ পর্যন্ত চলে গেছে। কিন্তু যদি আপনি বলেন যে এই সমস্ত বিষয়কে বা সময়কে ধারণ করে নিয়ে, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে নিয়ে ভালো লেখা হয়েছে কিনা, এই লেখার সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনাকে হাতে গুনে দিতে পারবো না, কিন্তু লেখা হয়েছে, এটাও সত্যি কথা। সেই লেখাগুলোকে, বিশেষ করে ছোট গল্প যদি আপনি ধরেন, আমি যে মাধ্যমটাতে সবচেয়ে বেশি কাজ করি, আমি ছোট গল্পের ভিতরে আমি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কণ্ঠস্বর আমি শুনতে পাই, অনেকের লেখাতেই শুনতে পাই। এটি আমাদের কমন। কিন্তু যে জিনিসটা হয়েছে যে সাহিত্য জিনিসটাকেই প্রান্তিক করে ফেললে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, আমাদের প্রচার মাধ্যম,
এরা সবকিছু মিলে সাহিত্য জিনিসটাকে একটা প্রান্তিক অবস্থানে নিয়ে গেছে। আচ্ছা, মানে ধরেন এখন যুক্তি দিয়ে বলা হয় যে মানুষ বই পড়ে না, কেন পড়ে না? প্রযুক্তির অনেক বিকাশ ঘটেছে, এই আছে সেই আছে তাই। তো প্রযুক্তির বিকাশ তো বিদেশে কম ঘটে নাই। না বই পড়ে না বলতে হচ্ছে মলাটের বই পড়ে না। মলাটের বই পড়ে না। হ্যাঁ, তো পাশ্চাত্যের জগতে এখনো মলাটের বই তো সব মানুষ এখনো বাসে ট্রেনে পড়ছে। আমাদের এখানে একটু কথাটা অন্যদিকে যাচ্ছে যদিও, তবু আমি বলি না বলুন। যে হাস্যকর ব্যাপার যে পাবলিক লাইব্রেরিতে গণপাঠাগার যেগুলি, সেগুলির পড়ার সময় কখন 9টা থেকে 5টা, যে সময় মানুষ অফিস করবে, ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে, চাকরি কাজে করবে, ব্যস্ত সে যখন। কাজে ব্যস্ত থাকবে। তারপরে যে সময় তার যাওয়ার কথা সেখানে, সেই সময় সেটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যায়। তাহলে বইয়ের দাম বেশি বা বইয়ের জন্য মানুষের বাজেট থাকে না, এটা সবই ঠিক আছে। তাহলে কোনো মানুষ পাড়ার পাঠাগারে গিয়ে যে বইটা নিতে চাইবে সেটা সে নিতে পারবে না। অবসর সময়ে শুক্রবারের দিন বন্ধ, শনিবারের দিন বন্ধ। তাহলে এই জাতীয় প্রতিষ্ঠান রাখার দরকারটা কি? বলুন, যে সরকারি চাকরি করার জন্য যদি এরকম হয়, মানুষ যদি অবকাশকালীন সময়ে যদি সেখানে যেতে না পারে, তাহলে সেটা রাখার দরকার আছে? আমি আশা করছি আমাদের তথ্যমন্ত্রী বা আমাদের সংস্কৃতি ঢাকার বাইরের গ্রন্থাগার গুলো মনে হয় বিকাল থেকে খোলা থাকে, সন্ধ্যা না, সবই বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে ইয়েতেই বন্ধ হয়ে যায়। আচ্ছা। এগুলো আমি ঢাকার বাইরের অভিজ্ঞতা থেকে হ্যাঁ। বলছি। তারা এই দিকটা যাতে ভাবতে পারেন, আমি সেই দিকে অনুরোধ জানাচ্ছি আর কি। আর ওই যে কথা যে মানুষের কণ্ঠস্বর কখন, যে যখন লেখক কবি তারা যখন মানুষের সঙ্গে থাকেন, মানুষের আন্দোলনের সঙ্গে থাকেন, মানুষের চাওয়া পাওয়ার দাবি দেওয়ার সঙ্গে সঙ্গী হন, একমাত্র তখনই তো সেগুলি আসতে পারে লেখাতে। এবং সেগুলো তাৎক্ষণিক হলেও হোক, পরবর্তীতে হলেও হোক। যিনি বড় লেখক আজকের এই সময়ে, ধরেন আমাদের চিন্তার জগৎটাকে যেভাবে বা ভাগ করা হয়ে গেছে, এতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে ভাগ হতো, এখন ভাগ হয়ে গেছে প্রায় আস্তিক নাস্তিক। আচ্ছা, এইভাবে লেখকদের মধ্যে বা গোটা জাতির মধ্যে, আচ্ছা জাতির মধ্যে এইভাবে ভাগ একটা হয়ে গেছে, মানুষ এইভাবে ভাগ করে ফেলছে। তো এইভাবে ভাগ করে ফেলাটা যে আসলে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যতখানি এটি কিছুটা স্বাস্থ্যকর উপাদান এর ভিতরে ছিল, কিন্তু আস্তিক নাস্তিকে ভাগ করার ভিতরে কোনো স্বাস্থ্যকর কোনো উপাদান নেই। কেননা যে কোনো ব্যক্তি কোন ঈশ্বর চিন্তা ধারণ করবেন এটি তিনি জানেন, এটি ব্যক্তির নিজস্ব। তো সেটিকে আমাকে জোর করে চাপিয়ে দিতে হবে, সে আরেকটা ধর্মবিশ্বাস পালন করে বলে তাকে আমি নিগ্রহের শিকার করব বা রাষ্ট্র তাকে উপযুক্ত যে প্রোটেকশন সেটি দেবে না, এইরকম জায়গায় তো হয় না। তো এখনকার সময়ে কি হবে, আজকে যদি আপনি আজকের বাস্তবতা যদি ধরেন, তাহলে আপনার আজকের বাস্তবতায় কোন লেখা রুটি রুজির যে আন্দোলন বা মানুষের আকাঙ্ক্ষা সেটা তো সবসময় আছেই। আজকের বাস্তবতায় কিন্তু এই জায়গাতে অ্যাড্রেস করাটা হচ্ছে লেখকদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে। কিন্তু আবার এটি হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ ইস্যু। একটু এদিক ওদিক হবেই, তাহলে আপনাকে গলা কাটার হুমকি দেবে অথবা গলা কেটে ফেলবে। আবার যদি একটু যদি দেখা যায় যে আপনার বিশ্লেষণটা ঠিকমতো পছন্দ নয়, তখন আপনাকে মোল্লাতন্ত্রের সমর্থক বলে আপনাকে ঘোষণা করা হবে। তো এই লেখক কোথায় যাবে? লেখক কোথায় যাবে না, এর মধ্যেও লেখক যাবে। লেখক একেবারে ক্ষুরোধার যে তরোয়াল আছে তার উপরেই হেঁটে যাবেন লেখক। লেখক তো আপোষ করেন না, প্রকৃত লেখক আপোষ করেন না। এখন এই যে আপনি যে কথাগুলো বলেন, এখন এই যে ধর্ম নিয়ে ধর্ম বা তার ঈশ্বর, তার ব্যক্তিগত সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যেও তো কেউ কেউ আবার লেখক হবার জন্য মানে স্বপ্রণোদিত হয়ে মানে এইদিকে লিখে ফেলেন, সেটা একটা মূল ধারার লেখককে আবার ক্ষতিগ্রস্ত করে। এটা হচ্ছে গৌণ লেখকদের সমস্যা। আপনি দেখবেন যে ধরুন যে অভিনেতা বা অভিনেত্রী অভিনয়ে ভালো নন, তিনি মনে করেন যে আমি যদি নিজেকে বেশি যৌনতা সহকারে উপস্থাপন করি তাহলেই বোধহয় আমি পপুলার হয়ে যাব। তো যে লেখক নিজের লেখালেখিতে ভালো নন, লেখালেখির প্রতিভা যার কম, সেখানে ধর্ম টেনে এনে, নাস্তিকতা টেনে এনে এইরকম ইস্যু, বিতর্কিত ইস্যু সামনে টেনে নিয়ে এসে তিনি পরিচিত হওয়ার একটা অসুস্থ প্রবণতার দ্বারা আক্রান্ত হন। এগুলো অসুস্থই, এগুলোকেও নিন্দাই করতে হবে। হ্যাঁ, কিন্তু সেগুলো আবার প্রকৃত লেখকদের খুব ক্ষতি করে। হ্যাঁ, জাকির ভাই বলতে চাই যে এখনকার যে জমিন, বাংলাদেশের যে পরিবেশ, সেইটা কতটা এই যে সাহিত্যিকদের, সাহিত্য যারা চর্চা করেন, চাষবাস করেন, তাদের জন্য কতটা সুফলা? বেশিরভাগ ক্ষেত্রে হয় লেখক অবসাদগ্রস্ত হয়ে যান বা বিষাদগ্রস্ত হয়ে যান অথবা হতাশ হয়ে যান, নিজেকে লুকিয়ে ফেলেন। এই ক্ষেত্রে এইটা একটা ঘটনা ঘটে। আর
আমি যেটি করতে চাই সেটি হলো যে এখন আমি বাইরের যে প্রতিটি যে মুভমেন্ট বা প্রতিটা মুভমেন্ট বলতে আমি চলাচল বা জি নড়াচড়া জি যে কথাটা বলছি, এটির সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে না থেকে অন্যদিকে সময় কমিয়ে দিয়ে লেখাতে আরো বেশি মনোনিবেশ করতে চাই। কেননা আমি এই আশাটুকু করতেই পারি যে পরিস্থিতি পাল্টাবে, আচ্ছা এবং পরিস্থিতি পাল্টাবে। আর দ্বিতীয় কথা হলো, লেখাটা যদি আজকে না হোক, ধরে নিচ্ছি যে আজকে সবাই আমার বিপক্ষে, জি এমনকি আমার পাঠকও আমার বিপক্ষে, এটা যদি আমি ধরেই সে নিই, পাঠকরা আমাকে নিচ্ছে না। নিচ্ছে না, ধরে নিচ্ছি যদি জি আমি, তাহলে এই পরিস্থিতিতে আমি যে ব্যাখ্যাটিকে আমি সঠিক বলে মনে করছি, ভারসাম্যপূর্ণ বলে মনে করছি, সেটি লিখে যাওয়াটাকে আমি এখন আমার প্রধান কর্তব্য বলে মনে করছি। হুম। তো সেই অর্থে লিখে বলতে যেতে পারেন, হবে, যখনই লিখে যেতে হবে, পাঠক আবার আমার কাছে ফিরে আসবে। সেই অর্থে বলতে পারেন যে ব্যক্তিগতভাবে আমি যেহেতু অবসাদগ্রস্ত নই, হুম, লেখক হিসেবে আমার ভেতরে আরো বেশি জেদ কাজ করছে, আরো বেশি ইয়ে কাজ করছে। একটা জাতিকে পরিবর্তন করার জন্য আসলে অনেক বই বা অনেক চিন্তাবিদের দরকার হয় না। 20-25 জন মানুষ যদি খুব গভীরভাবে ভাবে, তাহলে আজকে না হোক 20 বছর পরে বা 30 বছর পরে সেটি নিয়ে মানুষ অগ্রসর হবে। রুশো এবং ভলতেয়ার যে চিন্তাগুলো লিখে গিয়েছিলেন, সেগুলো দিয়ে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই সময় সেই বিপ্লবকে রক্তাক্তভাবে দমন করা হয়েছিল বটে, কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষ জানে যে সেই বিপ্লবটি পৃথিবীর মানুষের মুক্তির জন্য কতখানি ভূমিকা পালন করেছে। তো আজকে লেখকদেরকে অনেকটা সেই গেরিলা কায়দায় এগোতে হবে আর কি। আমি সেই কথাটা ভাবি যে বেশি সামনে এই গেরিলা কায়দায় যাওয়ার জন্য যে আমাদের যারা একসময় সামনের সারির লেখক ছিলেন, যাদেরকে আমরা পথিকৃৎ লেখকও বলতাম বা বলি এখনো, তারা কতটা আমাদের এই তরুণদেরকে প্রণোদনা দিচ্ছে? আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে তাদের কাছ থেকে প্রণোদনা পাওয়ার মতো কোনো কিছু ঘটেনি। আচ্ছা একটি হচ্ছে যদি আপনি যদি তাদের খুব বলয়ভুক্ত বা তাদের পরিবারভুক্ত হয়ে যান আর কি, তাহলে হয়তো তারা আপনার জন্য কিছু সুপারিশ টুপারিশ করবে বা অন্য কিছু করবে। তাছাড়া এখনো মনে হয় যে তারা তাদের নিজেদের প্রাপ্তি শেষ ঘটে নাই। আচ্ছা আচ্ছা, পাওয়ার শেষ হয়নি তাদের। তাদের এখনো পাওয়ার শেষ হয়নি। আমাদের সিনিয়রদের সম্পর্কে আমার এই হচ্ছে মূল্যায়ন। দুই একটা ব্যতিক্রম বাদ দিলে আচ্ছা এটি আমার মূল্যায়ন, যে তারা এখনো নিজেদের প্রাপ্তি নিয়ে এত বেশি ব্যস্ত, এত বেশি চিন্তিত এবং এত বেশি আপোষ করেন, হ্যাঁ, এবং পরস্পর বিপরীত ধারণাগুলিকে এখনই মানে নিজেদের মধ্যে একটা স্ববিরোধিতা কাজ করে। নিজেদের ভিতরে স্ববিরোধিতা, অসম্ভব রকমের স্ববিরোধিতা। মানে ধরেন যে আমরা ওই পত্রিকাদের মধ্যে মানে কারো কারো লেখা হয়তো তিনি যদি ওই লেখাটির পর আর কিছু নাও লিখতেন, তাও তিনি আমাদের কাছে হ্যাঁ অমর হয়ে হ্যাঁ থাকতেন, নমস্য থাকতেন। নমস্য থাকতেন। কিন্তু তারপরে তার কাজগুলো, তাই তো? তারপরে তার কাজগুলো, তারপরে তার লেখাগুলো, তখন বলা চলে যে এরা আসলে তাদের মূল কাজ যেহেতু হয়ে গেছে, তারা যেহেতু আর সেইভাবে লিখতে যদি ওই কাজগুলি ওই কাজটাকে নষ্ট করে না, পরে নষ্ট কাজগুলো না করে, বরং তারা বানপ্রস্থে যাওয়া উচিত। মানে তাদের ওই ভূমিকাগুলো তো তার আগের কাজগুলোকে তো হ্যাঁ নস্যাৎ করছে, হ্যাঁ হ্যাঁ প্রশ্নবিদ্ধ করছে। সেই জায়গাতে তাদের যদি তারা এরকমই হন, আপনি যেমন বাস্তবতা, আমি কখনো কোনো ইয়ের দলের, সরকারি দলের, কোনো সরকারি দলেরই, এই সরকারের বা ওই সরকারের, আমি যদি ধরেন যে আমি বলে যে আমার বন্ধু বান্ধব বলে যে তুমি সবসময়, বা আমার পরিবার বলে তুমি সবসময় গভর্নমেন্ট সরকার বিরোধী, আমি বলি যে আমি সরকার বিরোধী নই, এটি হচ্ছে এস্টাবলিশমেন্ট বিরোধী। আচ্ছা আমি যেভাবে গণতন্ত্রকে দেখি, আমি যেভাবে মনে করি যে মানুষের সমাজ এইভাবে নির্মিত হওয়া উচিত, আমি যেভাবে মনে করি যে কিভাবে দেশের উন্নয়নটা, কোন খাতটা প্রাধান্য পাওয়া উচিত, সেইভাবে যখন মানে সরকাররা আসে না, আগায় না, তখন আমি তার বিরোধিতা করতে বাধ্য হই। এবং এমন কিছু নির্লজ্জ কাজ প্রতিটি সরকার এবং সরকারি দল করেন, সেগুলোকে সমর্থন দিতে গেলে তখন আমি আর মানুষ থাকবো না। তো সেই কারণে আমার অবস্থানটা প্রায় সবসময় হয়ে যায় সরকার বিরোধী। আসলে আমি সরকার বিরোধী না, আমি আবারও বলছি যে আমি এস্টাবলিশমেন্ট বিরোধী। কারণ আমি এত ছোটভাবে দেখি প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে। প্রাতিষ্ঠানিকতা। এই প্রাতিষ্ঠানিকতা কোন প্রাতিষ্ঠানিকতা? অসুস্থ প্রাতিষ্ঠানিকতা। প্রতিষ্ঠান আমাদের লাগবেই, প্রতিষ্ঠান ছাড়া প্রতিষ্ঠান ছাড়া দাঁড়ানোর জমিন পাবেন না সবকিছুতে জায়গায়। কিন্তু এখন কোনটা আপনার জরুরি? উন্নয়ন বলতে কাকে বোঝাই আমরা? আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একসময় তিনি পশ্চিমবঙ্গের এবং পরবর্তী লোকসভার তিনি মনোনীত সদস্য ছিলেন। তো উনি যখন পশ্চিমবঙ্গের ওই বিধানসভার সদস্য, তখন ডক্টর বিধান রায় উনি ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি রাস্তা বানাচ্ছেন খুব। তো তারাশঙ্কর বললেন যে হ্যাঁ রাস্তা তো বানাবেনি উনি, রাস্তা না বানালে গোটা দেশে, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে পথে বসাবেন কি করে? যে কারণ তার চোখে যেন মনে হচ্ছিল যে এই উদ্বাস্তুগুলো এসছে, তাদেরকে শিক্ষা দাও, মানে সবার জন্য ইয়ের ব্যবস্থা করো, বিদ্যুতের ব্যবস্থা করো, সুপেয় পানির ব্যবস্থা করো, সেটি আগে দাও। তাহলে উন্নয়ন বলতে আমি যেটাকে বুঝি যে সেটি হচ্ছে যে মানুষের সৃজনশীলতা বিকাশের উপযোগী করে একটা সমাজ তৈরি করা।
ওই এটা যদি উপযোগী একটা সমাজ তৈরি করা একটা সমাজ তৈরি করা বা একটা ব্যবস্থা তৈরি করা, সেটি হচ্ছে উন্নয়ন। তা আপনি হিউম্যান ডেভেলপমেন্টের দিকে না গিয়ে আপনি যদি বলেন যে এইখানে আপনি 25 তলা বিল্ডিং করলেন, এইরকম ঝাঁ চকচকে বিল্ডিং তৈরি করলেন, এইরকম একটা জিনিস তৈরি করলেন, এটি আমার কাছে উন্নয়ন নয়। দৃশ্যমান উন্নয়ন আপনার কাছে উন্নয়ন নয়। এটি দৃশ্যমান উন্নয়ন না, এটি হচ্ছে যে মানুষকে ধোঁকা দেওয়ার উন্নয়ন। আচ্ছা, আমি অবকাঠামো তৈরি তো করতেই হবে, সেটার কথা বলা গেছে। সেই অবকাঠামো তৈরি করতে হবে কেন? যেন প্রতিটা মানুষ সম্পদ হয়ে ওঠে এই জন্যে, এবং প্রতিটা মানুষের সৃজনশীলতা বিকাশের জন্য যে গণতন্ত্র থাকার দরকার, গণতন্ত্রকে সেইভাবে তো বিন্যাস করা হয়নি। ধরেন আমাদের গণতন্ত্রের ভিতরে গলদ আছে, আমাদের যে গণতন্ত্রের প্র্যাকটিস করি আমরা, এই গণতন্ত্রের মধ্যেই গলদ আছে। এই গলদ আছে বলেই এরশাদের মতো ব্যক্তি কিন্তু এখন আবার যাকে বলা হয় যে সমাজে পুনর্বাসিত, রাজনীতিতে পুনর্বাসিত, এই গলদ আছে বলেই জামায়াতে ইসলাম এখন গণ্য হয়। এবং এগুলোর বিরুদ্ধেই আপনি কথা বলতে চান বা এগুলোর বিরুদ্ধে কথা বলতে চাই, এবং আমি হবে। বলতে চাই যে এই গণতন্ত্রটাকেই সংশোধন করার দরকার আছে। এবং সেটাও আমাদের লেখকদের বা সৃজনশীল যারা আছেন তাদের কাজের পটভূমি হতে কার্যের পারে। পটভূমি। আপনাকে অনেক ধন্যবাদ জাকির ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।